এখানে ধরে নিচ্ছি তাহলে a সমান 3x আর b সমান হচ্ছে 4x, বুঝছো? তাহলে দুজনে দুটো বাহু পেলাম। হয়েছে স্যার? বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র কি? বর্গক্ষেত্রের পরিসীমা 4 ইন্টু বাহু, একটি বাহু, বাহু স্কোয়ার নেই, পরিসীমা হলে 4 ইন্টু বাহু। তাহলে দেখো পাঁচেরটা কি বলেছে, ঘনকের একটি তলের পরিসীমা। তাহলে ঘনকের একটি তল কি? বর্গাকার। বর্গক্ষেত্র নিয়ে তৈরি হতো, তাহলে ঘনকের একটি বাহু মানে কি, সরি, ঘনকের একটি তলের পরিসীমা মানে কি? বর্গক্ষেত্রের যা পরিসীমা, তাহলে 4 ইন্টু বাহুটা বলে দিয়েছে। ঘনকের একটি তল, প্রত্যেকটা তলে বর্গাকার, তাহলে 4 ইন্টু বাহুর দৈর্ঘ্য বলে দিয়েছে, তাই তো? পাঁচের তলে 4 ইন্টু বাহু বলে দিয়েছে। একটি তলের পরিসীমা হচ্ছে কত? 20 সেমি। তাহলে তার আয়তন কত সেমি? তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাচ্ছি? বাহু পেয়ে যাচ্ছি। তাহলে 20/4 সমান কত আসছে? 5। জানতে চেয়েছে কি আয়তন? আয়তন তো, হ্যাঁ, আয়তন হচ্ছে বাহুর কিউব। আয়তন সমান কত হচ্ছে? 5-এর কিউব। আর 5-এর কিউব মানে কত? 125। ঠিক আছে, 125 ঘন সেমি। বোঝা গেছে? কিচ্ছু নেই প্রবলেম গুলো, শুধু সূত্রগুলো মনে রাখতে পারলেই হচ্ছে। কোনটা বলবো বলো? প্রথমে দেখো, ঘনকের চারটে তলেই তো বর্গাকার, এবং ঘনক্ষেত্র অন্য কিছু নেই, দৈর্ঘ্য প্রস্থ তো সবই সমান মানে বাহু। তাহলে চারটি তল যা, ঘনকের ছটা তলেই হচ্ছে সেম। তাহলে ছটা তলের ক্ষেত্রফল কি? 6 ইন্টু, সরি, ক্ষেত্রফলে যাচ্ছে নাকি, প্রতিটা তল কি বর্গাকার। একটা তলের পরিসীমা মানে কি? বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র। বর্গক্ষেত্রের পরিসীমা কি? 4 ইন্টু বাহু। সেটাই তো বলে দেওয়া আছে 20। 4 ইন্টু বাহু সমান 20, সেখান থেকে বাহুর মান আমরা কত পেয়ে গেলাম? 5। ব্যাস, আর আয়তনের ফর্মুলাতে বসিয়ে দিলে বাহু। বর্গক্ষেত্রের যা বাহু সেটাই তো ঘনকের হবে, কারণ ঘনকের তলগুলো বর্গক্ষেত্র নিয়ে তৈরি। 6 পড়ে দেখো কি বলা আছে, একটু ভাবলে নিজেরাই বুঝতে পারবে। ছয়েরটা কি বলেছে? একটি আয়ত ঘনকের আয়তন একটি ঘনকের আয়তন। হ্যাঁ, হ্যাঁ, সূত্র বসালে কি পাবো? আমরা আয়ত ঘনকের আয়তন পেয়ে যাবো। আর সেটা কি একটা সম্পর্ক বলে, দেখো, আয়ত ঘনকের আয়তন
ঘনকের আয়তনের দ্বিগুণ, তাহলে ঘনকের আয়তনটা কি হবে? আয়ত ঘনকের আয়তনের অর্ধেক। আয়ত ঘনকের আয়তন যদি ঘনকের দ্বিগুণ হয়, তাহলে ঘনকের আয়তনটা আয়ত ঘনকের কি হবে? অর্ধেক। ঠিক আছে, তাহলে এখানে তুমি আয়ত ঘনকের আয়তন পেলে তার অর্ধেক করলে কি পেয়ে যাবো? ঘনকের আয়তন। এটুকু তো করতে পারবে। সেখান থেকে ঘনকের বাহুর দৈর্ঘ্য ধরলে আর ঘনকের আয়তন যদি পেয়ে যায়, তাহলে ঘনকের বাহু তো ইজিলি বের করতে পারবো আমরা। বাহু কিউব সমানই তো আয়তন। তাহলে এখানে আয়ত ঘনকের আয়তনটা কি? আয়ত ঘনকের আয়তন, যেটা আমার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বলে দিয়েছে, 9 দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, তাই তো? 9, 8 আর 6 সমগ্র তলের ক্ষেত্রফল জানতে। আচ্ছা, আয়ত ঘনকের আয়তনটা বের করো। না, আয়ত ঘনকের আয়তন হচ্ছে 9 ইন্টু 8 ইন্টু 6, তো ধরুন এটা বের করেছো আগে। এটা না বের করলে কি করে হবে? আমাকে বলেছে, আমাকে যা বলে দিয়েছে সেটা আয়ত ঘনকের বলেছে, চেয়েছে ঘনকের, কিন্তু আয়ত ঘনকের ঘনকের একটা সম্পর্ক বলে দিয়েছে, সম্পর্কটা কাজে লাগিয়ে তবে আমি ঘনকের আয়তনটা বের করতে পারবো। বুঝেছো? তাহলে কত আসছে? 8 9 72 ইন্টু 6, 6 2 12। আচ্ছা, 72 ইন্টু 6 420। আর হ্যাঁ, তাই 432, তাই তো? ঘনক আয়ত 432। ঠিক আছে, আয়ত ঘনকের আয়তন হচ্ছে 432। ঘনকের আয়তন কত হবে? ঘনকের আয়তন কি বলেছে? আয়ত ঘনকের আয়তন ঘনকের দ্বিগুণ। তাহলে ঘনকের আয়তন কি হবে? আয়ত ঘনকের অর্ধেক। তাহলে আয়ত ঘনকের যে আয়তন তার অর্ধেক হচ্ছে ঘনকের আয়তন। আমি এককগুলো দিচ্ছি না, ঠিক আছে? তাহলে এখানে কত আসছে? 216। এটা হচ্ছে ঘনকের আয়তন। ঘনকের আয়তন মানে কি? বাহুর কিউব মানে হচ্ছে 216। 216 কার কিউব? একটু এই কিউব গুলো জানতে হবে। 6 এর কিউব। তাহলে বাহুর কিউব হচ্ছে 6 এর কিউব, মানে এখান থেকে বাহু পেয়ে গেলাম কত? 6। তাহলে বাহু যদি পেয়ে যায়, তাহলে আর বাকিটা বলার দরকার নেই, ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল নিশ্চয়ই বের করতে পারবে। বাহু পেয়ে গেছি, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল। সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে? 6 ইন্টু বাহু স্কোয়ার, মানে 6 ইন্টু 6 স্কোয়ার। তাহলে 6 ইন্টু 6 স্কোয়ার মানে ঘুরে ফিরে 6 এর কিউবে এলো, তাই তো? দুটো 6 আর এখানে একটা 6। 6 ইন্টু 6 স্কোয়ার মানে 6 এর কিউব। বা তোমরা যদি এত ঝামেলাতে না যাবে, মাথার উপর দিয়ে যাচ্ছে, তাহলে 6 ইন্টু 6 স্কোয়ার মানে 36, আর 6 আর 36 গুণ করলে 216 আসবে। বুঝেছো? নর্মাল ক্যালকুলেশন যদি করে দাও। 6 পর্যন্ত হয়েছে, 7 আর তোমাদের এখন দরকার নেই। 9 চলে যাও। 9 কি আছে দেখো। 7 আর তোমাদের দরকার নেই, 9 চলে যাও।
হলো 6 পর্যন্ত। নয়, 10, 11, 12। 6 পর্যন্ত হয়ে গেছে বাড়ি? 6 কমপ্লিট। আর তোমাদের দরকার নেই। 9 চলে যাও। 9 দেখো কি বলেছে। 9 কি বলেছে পড়ো। পড়লে 9? পড়ছো? 9 পড়লে? কি বলেছে? তাহলে 15 সেমি বাহু বিশিষ্ট একটি ঘনককে গলিয়ে 3 সেমি বাহু বিশিষ্ট কতগুলি ঘনক তৈরি করে যাবে? কিছু নেই। বড় যে ঘনকটা সেটাকে গলিয়ে তো ছোট ঘনকগুলো পাবো। তাহলে বড় ঘনকের আয়তন আর ছোট ঘনকের আয়তনটা বের করতে পারবে। বড় ঘনকের আয়তনকে ছোট ঘনকের আয়তন দিয়ে ভাগ করে দিলে আমরা কি পেয়ে যাবো? কতগুলি পাবো। বুঝে গেছে? বড়টার আয়তনকে ছোটটার আয়তন দিয়ে ভাগ করলে তো পেয়ে যাবো। বুঝেছো? হ্যাঁ, আয়তন দিয়ে বাহুর কিউব বাই 15 কিউব বাই 3 কিউব। বুঝেছো? বড়টার আয়তন দিয়ে ছোটটার আয়তন সরি ছোটটার আয়তন দিয়ে বড়টার আয়তনকে ভাগ করলে আমরা কি পেয়ে যাব? ছোট ঘনকের সংখ্যাটা পেয়ে যাবো। কারণ ওই আয়তনটা ভেঙেই তো অনেকগুলো ছোট ছোট ঘনক পাচ্ছি। বুঝেছো? বুঝতে পেরেছো? তাছাড়া বুঝতে পারলেন সিম্পল জিনিসটা। একটা বড় জিনিসকে যখন ভেঙে অনেকগুলো ছোট জিনিস পাচ্ছি, ভাগা সমান ভাগে ভাগের মতো তো। এবার এটা কিটাকে ভাগ করছি? আয়তনটাকে ভাগ করছি। ধরো অনেকগুলো ছোট ঘনক আছে যাদের আয়তন হচ্ছে 2। আমি এক্সাম্পল হিসাবে ছোট করে সংখ্যা নিচ্ছি। ধরো ছোট ঘনকের এক একটা ছোট ঘনকের আয়তন 2 আর বড় একটা ঘনকের আয়তন হচ্ছে 8। তাহলে এরকম কতগুলো ছোট ঘনক পাবো? কি করতে হবে? বড়টার আয়তন 8, ছোট পুরোটা আয়তন হচ্ছে 8। এই আয়তনটাকে ভাঙবো 2 আয়তন বিশিষ্ট ছোট ছোট ঘনকে। মানে 2 আয়তন বিশিষ্ট সমান কতগুলো ঘনক পাবো? 8/2 তো। এটা আয়তন নিয়ে বলছি, কিন্তু বাহুর দৈর্ঘ্য বলছি না। আমি জাস্ট বোঝানোর জন্য যে বড় যে ঘনক, এটা ধরো বড় একটা জিনিস, এরকম ছোট কতগুলো পাবো? কি করতে হবে? এর পরিমাণটা মানে এর পরিমাণটাকে এটা দিয়ে ভাগ দাও। তাহলে কিটা ভাগবে? আমাদের গলাচ্ছি মানে কোনটা গলাচ্ছি? আয়তনটা। আয়তনটা গলাচ্ছি। গলাচ্ছি মানে কি? আয়তনটা গলাচ্ছি। মানে এর আয়তনকে এর আয়তন দিয়ে ভাগ করলেই তো কতগুলো এরকম ছোট ছোট ঘনক পাবো পেয়ে যাবো। এবার বুঝতে পেরেছো না পারোনি? তাহলে করো। বড় ঘনকের আয়তন বাই ছোট ঘনকের আয়তন যদি এরকম থাকে, তাহলে সেই সমান ভাগে ভাগের যে কনসেপ্ট, যে এতকে সমান এতগুলি ভাগে ভাগ করতে হবে, বা আমরা যদি নর্মাল কনসেপ্টে যাই যে এতজন আছে সবাইকে দুটো করে জিনিস দিলে প্রত্যেকে কটা করে পাবে, সেম জিনিস এখানে। পুরো আয়তনটাকে প্রত্যেককে যদি এত করে আয়তন দিই, পুরো আয়তনটা যদি প্রত্যেকটা ঘনককে এত করে আয়তন দিই, তাহলে কতজনকে দিতে হবে? বুঝেছো? ব্যাস, এই তো সিম্পল জিনিস। ভাগ। বড়টার আয়তনকে ছোটটার আয়তন দিয়ে ভাগ। হ্যাঁ, 102, 125। 3 গুলো কেটে যাচ্ছে, 5 পাচ্ছে। আচ্ছা, 5-এর কিউব পড়ে থাকছে। ঠিক আছে, 125। এটা হচ্ছে 9। এই ধরনের যখন পাবে যে বড়টাকে গলিয়ে ছোট ছোট পাচ্ছি, তাহলে ছোটগুলির সংখ্যা কত সংখ্যক ছোট আছে।
বড় আয়তন বাই ছোট আয়তন। তাহলে বড় আয়তন কত? 15 কিউব, বাহুর কিউব, আর ছোট আয়তন হচ্ছে 3 কিউব। এবার 15 কিউব বের করে করতে পারো, আর না হলে আমরা এইভাবে, কিউব মানে কি তিনটে ওই সংখ্যার গুণ, তো 3 × 3 × 3। ক্লিয়ার? 15 কিউব মানে কি তিনটে 15 গুণ, আর 3 কিউব মানে তিনটে 3 গুণ। দেখো তাহলে প্রত্যেকটা থেকে কাটো, 3 × 5 = 15, 3 × 5 = 15, আর 3 × 5 = 5 × 5 × 5 মানে হচ্ছে 125। বুঝেছো? হ্যাঁ, 15 কিউব কত এসছে? গুণ বের করলে 15 কিউব গুণ করলে 15 কিউব কত এসছে? 3375। ঠিক আছে। দশেরটা তো করতে পারবে, আগেই করেছি আমরা। দেখো অনুপাত দেওয়া আছে, সমগ্র দলের ক্ষেত্রফল দেওয়া আছে, যেটা একদম আমরা কোনটা করেছিলাম প্রথমেরটার মতো। সেখানে আয়তন জানতে চেয়েছিল, এখানে আয়তনটা জানতে না চেয়ে শুধুমাত্র দৈর্ঘ্যটা জানতে চেয়েছে। ওখানে সবগুলো বের করে তারপর আয়তন বের করছিলাম, এখানে শুধুমাত্র দৈর্ঘ্যটা জানতে চেয়েছে। তাই তো দশেরটা করতে পারবে বাড়িতে? পারবে তো 10? হ্যাঁ, একই জিনিস তো, একের মতোই। ওখানে বাহুর সমস্ত বাহুর দৈর্ঘ্যগুলো বের করে আয়তন, আর এখানে শুধুমাত্র দৈর্ঘ্যটা, মানে 4x সমান কত সেটা বের করলে, x এর মান বের করে 4x এর মানটা বের করলেই অ্যান্সার হয়ে যাবে। হ্যাঁ, করো। যদি অনেকগুলো চ্যাপ্টার আছে তো ওই জন্য। ঠিক আছে, করে নাও, আবার হবে। বাকি আর কটা আছে? 3টে 4টে। হ্যাঁ, একদম একই রকম সেম প্রবলেম। বাহুর দৈর্ঘ্য বলে দিয়ে, দৈর্ঘ্যগুলো বলে দিয়েছে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার অনুপাত ধরবে, সেখান থেকে সমগ্র তলের ক্ষেত্রফলটা বের করবে, শর্ত কাজে লাগিয়ে এক্স এর মান বের করে, যে শুধুমাত্র দৈর্ঘ্য মানে 4x এর মানটা বের করলে অ্যান্সার হয়ে যাবে। শুধু দৈর্ঘ্য জানতে চেয়েছে। হলো?
হ্যাঁ 169 13 এসে কিসের মান এক্স এর মান। তাহলে এক্স এর মান যদি 13 আছে, দৈর্ঘ্য জানতে চেয়েছে, দৈর্ঘ্য মানে কত 4x তো, তাহলে 4 ইন্টু 13 4 52। অপশন বি। বাহান্ন এসেছে। তিনটি তলের ক্ষেত্রফল। বাহান্ন। হয়ে গেছে 10। 11টা দেখো কি বলা আছে, তিনটি তলের ক্ষেত্রফল বলে দিয়েছে। তিনটি তলের ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তিনটি তল মানে তো মোট 6টা তল। 3 রকমের তল আছে, একটা দৈর্ঘ্য প্রস্থ নিয়ে, একটা দৈর্ঘ্য উচ্চতা, একটা প্রস্থ উচ্চতা নিয়ে। তাহলে তিনটি তলের ক্ষেত্রফল বলে দিয়েছে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য ইন্টু উচ্চতা, প্রস্থ ইন্টু উচ্চতা, তাই তো? এখান থেকে ইজিলি বেরিয়ে আসবে। আমাদের যেটা বলে দেওয়া আছে, কি বলা আছে 11টা দেখো আমার। এগারোটায় কি বলা আছে, বলে দেওয়া আছে দৈর্ঘ্য। আচ্ছা আমি ইংলিশে লিখছি, ঠিক আছে, এত বড় লিখবো না। দৈর্ঘ্য প্রস্থ করে লেন্থ ব্রেথ আর হাইট, ঠিক আছে। দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, লেন্থ ইন্টু ব্রেথ, এটা বলা আছে কত 20। দৈর্ঘ্য প্রস্থ তোমরা বাংলায় রেখো, লেন্থ আর ব্রেথ দৈর্ঘ্য আর প্রস্থ, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য ইন্টু উচ্চতা এল ইন্টু এইচ বলা আছে 15, আর প্রস্থ ইন্টু উচ্চতা বলা আছে 12। বুঝে গেছে? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য ইন্টু উচ্চতা, প্রস্থ ইন্টু উচ্চতা বলে দেওয়া আছে। তাহলে এখান থেকে দেখো, যদি আমি সবগুলো গুণ করে দিই, তাহলে দেখো এদিকে দুটো দৈর্ঘ্য, দুটো প্রস্থ আর দুটো উচ্চতা পাচ্ছি। তাহলে এদিকে যদি গুণ করি কি হবে বলবো, এল স্কোয়ার ইন্টু দৈর্ঘ্য স্কোয়ার ইন্টু প্রস্থ স্কোয়ার ইন্টু উচ্চতা স্কোয়ার, বুঝতে পেরেছো? দৈর্ঘ্য স্কোয়ার ইন্টু প্রস্থ স্কোয়ার ইন্টু উচ্চতা স্কোয়ার। যদি বাঁ দিকগুলো আমরা গুণ করি, দৈর্ঘ্য স্কোয়ার ইন্টু প্রস্থ স্কোয়ার ইন্টু উচ্চতা স্কোয়ার, লেন্থ ইন্টু ব্রেথ, ব্রেথ হচ্ছে দৈর্ঘ্য, হাইট হচ্ছে প্রস্থ, হাইট হচ্ছে উচ্চতা, আর ব্রেথ হচ্ছে প্রস্থ, লেন্থ দৈর্ঘ্য। বুঝেছো? দৈর্ঘ্য স্কোয়ার ইন্টু প্রস্থ স্কোয়ার ইন্টু উচ্চতা স্কোয়ার, বুঝতে পেরেছো? বলো, এটুকু বুঝতে পেরেছো তো? কারণ এটি গুণ করছি মানে দুটো দুটো করে গুণ হবে, তাহলে দুটোর গুণ মানে স্কোয়ার হয়ে গেল। তাহলে এদিকটা কি হবে, শুধু গুণ হবে। তাহলে 20 ইন্টু 12, 15 ইন্টু 12, বুঝে গেছে? তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, দেখো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, সবগুলোর স্কোয়ার মানে পুরোটা স্কোয়ার, সবগুলোর গুণের স্কোয়ার। আলাদা আলাদা স্কোয়ারের গুণ যা, আর সবগুলোর গুণের স্কোয়ার একই। বুঝেছো? এই জিনিসটা এ ইন্টু বি তার হোল স্কোয়ার মানে হচ্ছে এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার। বুঝেছো? এই কনসেপ্টটা এখানে কাজে লাগালাম। বোঝা গেছে এই পর্যন্ত? এবার এটা গুণ করে দাও, যে গুণফলটাকে স্কোয়ার আসছে দেখে নাও, তাহলে আমরা কি পেয়ে যাবো, লেন্থ ইন্টু ব্রেথ ইন্টু হাইট, আর ওটা মানে কি আয়তন। 15 2 30, আর 3 12 36, তাই তো 3600। বোঝা গেছে? 3600 স্কয়ার স্কয়ার, 36 কার স্কয়ার 6, তাহলে দুটো শূন্যের জন্য একটা শূন্য, মানে লেন্থ ইন্টু ব্রেথ ইন্টু হাইট পেয়ে যাচ্ছি কত 60। 60 এর স্কয়ারই তো হচ্ছে 3600, বা এটা স্কয়ার সমান স্কয়ার। তাহলে এখান থেকে পাচ্ছি লেন্থ ইন্টু ব্রেথ ইন্টু হাইট সমান 60। আর লেন্থ ইন্টু ব্রেথ ইন্টু হাইট মানে কি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা মানে তো আয়তন। বুঝেছো? তোমরা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দিয়ে লিখে দাও, আমি শর্টে লিখে দিলাম।
11 হয়ে গেছে, 12টা নিজেরাই করতে পারবে, দেখো কি বলা আছে। দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার করো। বসাও মানগুলো, দিয়ে কি আসছে দেখো। হ্যাঁ, 5√2, তাই তো। এখানে তো আমরা যোগ করে 50 পর্যন্ত পাচ্ছি না, 50 তো কারো স্কোয়ার নয়। তাহলে তাকে আমাকে ভাঙতে হবে, এক উৎপাদককে ভাঙতে হবে, মানে 50কে প্রথমে 2 দিয়ে, তাহলে 2 25, 5 5 25, তাহলে দেখো 2 ইন্টু 5 ইন্টু 5। এবার স্কোয়ার তুলতে গেলে দুটোর জন্য একটা করে বেরোবে, তাহলে দুটো 5-এর জন্য একটা 5 বাইরে বেরিয়ে গেল, আর 2 তো একটাই আছে, মানে রুটের ভেতরে থেকে গেল, তাহলে 5√2। দুটোর জন্য একটা করে বাইরে বেরিয়ে আসবে। যদি কোনো বর্গমূল করা না যায়, তাহলে ওকে ভেঙে এইভাবে করতে হবে। ওই যে আজকে দেখো লম্ববৃত্তাকার চোঙ একটু বুঝিয়ে দিই। আচ্ছা, লম্ববৃত্তাকার চোঙ করতে গেলে আমাকে আগে জানতে হবে বৃত্ত। আগের দিন যেমন ঘনক আয়ত ঘনক জানতে গেলে আমাকে বর্গক্ষেত্র আয়তক্ষেত্র জানতে হয়েছিল, এবারে লম্ববৃত্তাকার চোঙ বা চোঙ যদি জানতে হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের বৃত্তটা জানতে হবে।
লম্ব বৃত্তাকার চোঙ বা চোঙ করার জন্য আমাদের যেটা জানতে হবে প্রথমে বৃত্ত, তাই তো। সামতলিক চিত্র আরেকটা যেটা, সেটা হচ্ছে বৃত্ত। তাহলে বৃত্তে আমাদের মাঝের যে বিন্দুটা থাকে সেটা কেন্দ্র, আর বিন্দু থেকে এই যে বৃত্তের চারিধার সেটাকে কি বলা হয়? পরিধি, তাই তো। বৃত্তের চারপাশে যে গোলটা সেটাকে কি বলা হচ্ছে? পরিধি। এই যে অংশটা আমরা এই যে চারপাশটা, এটাকে বলা হচ্ছে বৃত্তের পরিধি, আর এটা মাঝে বিন্দুটাকে বলা হয় কেন্দ্র। তাহলে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে দূরত্ব, সরল রৈখিক যে দূরত্ব, সেটাকে বলা হয় কি? এটাকে বলা হয় ব্যাসার্ধ। আর এটাকে বলা হচ্ছে, এই তীর চিহ্নটা মানে এই পুরো অংশটা গোলটা বোঝাচ্ছে, বুঝেছো? কি পরিধি যেটা, সেটাই হচ্ছে কি? পরিসীমা। তো বৃত্তের ক্ষেত্রে পরিধি বলা হয়, পরিসীমাটাকে বৃত্তের ক্ষেত্রে পরিধি বলা হয়। আর ওটা হচ্ছে ব্যাসার্ধ। আর এই ব্যাসার্ধের এইটা যদি যোগ করে দিই, বা এখান থেকে এই পর্যন্ত ব্যাসার্ধ, আবার এদিক থেকে এটা ব্যাসার্ধ, তাহলে পুরো একদম বৃত্তের পরিধির এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত কেন্দ্র বরাবর যে সরল রেখা, সেটাকে কি বলা হচ্ছে? ব্যাস, তাই তো। ব্যাস, ব্যাসার্ধ আর পরিধি, এইটা নিয়ে আমাদের কাজ মেনলি। এবং বৃত্তের আমরা যেমন আয়তক্ষেত্র, বর্গক্ষেত্রে কি পেয়েছিলাম? তাহলে এখান থেকে একটা সম্পর্ক আগে পেলাম, সেটা হচ্ছে ব্যাস। বৃত্তের ব্যাস সমান কি হয়? 2 × ব্যাসার্ধ। বৃত্তের ব্যাস সমান কি হয়? 2 × ব্যাসার্ধ। আবার যদি এটা ঘুরিয়ে লিখি তাহলে কি হবে? ব্যাসার্ধ কি হয়? ব্যাসের অর্ধেক, তাই তো। ব্যাস বাই 2। তাহলে ব্যাস ব্যাসার্ধের দ্বিগুণ, আর ব্যাসার্ধ ব্যাসের অর্ধেক। ঠিক আছে, এটা হচ্ছে বৃত্তের এই ব্যাপারটা। আর ব্যাস আর ব্যাসার্ধ, মেন হচ্ছে বৃত্তের, তাহলে মেন কে? ব্যাসার্ধ, যেটা নিয়ে সমস্ত কিছু। তাহলে বৃত্তের পরিধি, বৃত্তের পরিধির সূত্র কি? আমরা ব্যাসার্ধকে কি দিয়ে ডিনোট করব? ছোট হাতের আর দিয়ে। ব্যাসার্ধ কি? ছোট হাতের আর দিয়ে। তাহলে পরিধির সূত্র কি হবে না? 2πr, মানে 2 × π × r, যেখানে পায়ের মান আমরা জানি 22/7। বুঝেছো? 2π। আর পরিধির সূত্র কি তাহলে? 2πr, পায়ের মান হচ্ছে 22/7। তাহলে বৃত্তের পরিধি আর বৃত্তের ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি? πr²। বুঝেছো? বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে πr²। এখানে পায়ের মান সেই একই, 22/7। ক্লিয়ার? পরিধি হচ্ছে 2πr, আর ক্ষেত্রফল হচ্ছে πr²। মানে 2πr পরিধি মানে কি? 2π × ব্যাসার্ধ, তাই তো। আর ওটা π × ব্যাসার্ধের স্কোয়ার। বোঝা গেছে? বৃত্তর এই জায়গাটা লিখে নাও, বৃত্তের পরিধি আর ক্ষেত্রফল, এটা আগে জানতে হবে, তবেই চোঙের বা শঙ্কুর আমরা বৃত্তাকার তলগুলো বের করতে পারবো। লিখে নিয়েছো বৃত্তের ব্যাপারগুলো? হয়ে গেছে সবারই লেখা? ব্যাস হচ্ছে 2 × ব্যাসার্ধ, ব্যাসার্ধ হচ্ছে ব্যাসের অর্ধেক, ব্যাস বাই 2। পরিধি আর ক্ষেত্রফল 2πr, আর 2π আর πr², পায়ের মান হচ্ছে 22/7।
এটা লিখে রাখছি, বোঝানোর জন্য কাজে লাগবে। এবার দেখো চোঙ কিরকম দেখতে হয়, আমাদের তো সূত্র বলেই দিয়েছি। এখানে ছবি তো তাহলে চোঙ হচ্ছে এটা, বুঝেছো? এটা হচ্ছে চোঙের আকার, এটা হচ্ছে চোঙ, যেটা আমাদের পাইপ। ঠিক আছে, তো এর দেখো আমার কটা তল আছে সেটাকে বুঝতে হবে। যেমন আমার আয়ত্ত ঘনক আর ঘনকের কটা করে তল ছিল, 6টা করে, তাই তো? এবং সমস্ত তলে কি ছিল? সমতল। আয়ত ঘনক এবং ঘনকের 6টি তল এবং প্রত্যেকটা তলেই হচ্ছে সমতল, এটা বৈশিষ্ট্য। ঠিক আছে, এবার আয়ত ঘনকের 6টা তল 6 রকম হতে হবে, আর ঘনকের 6টা তলই সেম। এখানে দেখো চোঙের মেনলি, চোঙ বলতে আমরা নিরেট চোঙকে বোঝাবো। চোঙ বলতে নিরেট চোঙ, মানে ফাঁপা নয় বা কোথাও কিছু ফাঁকা নেই, পুরো কমপ্লিট এই জায়গাটা। ঠিক আছে, দুটো মুখেই যদি ঢাকা থাকে, বন্ধ, এদিকটা ধরো চোঙের তল, সেটা ধরো ঢাকা থাকবে। ঠিক আছে, বা আমি যদি বলি কোনো একটা জলের ড্রামের কথা বলি, তাহলে সেই ড্রামের যদি ঢাকনা থাকে, তাহলে সেই ঢাকনাটাও যদি বন্ধ করা হয়, তাহলে দুদিকটাই বন্ধ। তাহলে সেক্ষেত্রে আমরা কি বলবো? নিরেট। বুঝলো? ফাঁপা হলে ভিতরটা ফাঁপা থাকবে, বা এটা যদি লোহা কোনো একটা চোঙাকৃতি পাইপ হয়, যেখানে পুরোটাই সলিড, মানে ভেতরে লোহা আছে, দুদিকটা বন্ধ, সেই ক্ষেত্রে আমরা কি করব সেটা জেনে নিলে বাকিগুলো যেমনই থাক বের করতে পারবো। তাহলে এই যে দুটো তল, এই দুটো তল, প্রথম হচ্ছে কথাটা হচ্ছে তল দুটো বৃত্তাকার। তল কিরকম? এই তল দুটো যদি উপর থেকে দেখি তাহলে এরকম দেখতে লাগবে, বুঝেছো? তাহলে তল দুটো কিরকম? বৃত্তাকার। তাহলে এখানে দেখো প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে নিরেট চোঙ বা চোঙ যদি এরকম চিত্রটা হয়, তাহলে তল কটা? তল হচ্ছে 3টি। তল কটা বললাম? 3টি। 3টি তলের মধ্যে কি হবে? দুটি বৃত্তাকার সমতল। দুটো হচ্ছে বৃত্তাকার সমতল, মানে এই দুটো তল হচ্ছে বৃত্তাকার এবং সমতল। ঠিক আছে, 3টির মধ্যে দুটি বৃত্তাকার সমতল, দুটি হচ্ছে বৃত্তাকার সমতল, আর একটি তলটাকে বলা হয় বক্রতল। বক্রতল মানে এই চোঙটা যদি আমি দেখি, যদি আমি সুতো বেজাই, তাহলে এইরকম ব্যাপারটা হবে, বুঝেছো? তাহলে এই তলটাকে, মানে এই যে সাইডের তলটা, এই তলটাকে কি বলা হচ্ছে? বক্রতল। মানে এইরকম যে তলটা, কার্ভ তলটা, পুরো তলটা হচ্ছে এরকম টাইপের। ঠিক আছে, যদি আমি এটা ভাবি, তাহলে পুরো তলটা কি বাঁকানো, তাহলে এই তলটাকে বলা হচ্ছে বক্রতল। ক্লিয়ার? তাহলে 3টে তল, দুটো বৃত্তাকার সমতল, মানে দুটো সমতল আর একটা বক্রতল, আমি একবারে যোগ করে দেবো যে দুটো তল হচ্ছে কি, যে দুটো সমতল তারা কি বৃত্তাকার। তার মানে চোঙের মেন হচ্ছে দুটো জিনিস, এক হচ্ছে যেহেতু বৃত্ত আছে, মানে কি বৃত্তের মেন কে? ব্যাসার্ধ। তাহলে এখানেও কি চোঙের ব্যাসার্ধ বা চোঙের ভূমির ব্যাসার্ধ, মানে এটাও যা এটাও যা, তাহলে চোঙের ব্যাসার্ধ কি থাকবে আমাদের? চোঙের ব্যাসার্ধ মানে এই তল, যে সব বৃত্তাকার তল তাদের যে ব্যাসার্ধ, সেই ব্যাসার্ধটা, তাহলে ব্যাসার্ধ আমরা কি ধরে নেব? ছোট হাতের আর। বুঝলো? ব্যাসার্ধ বলতে পারে কোথাও ভূমির ব্যাসার্ধ, যাই বলুক এই বৃত্তাকার তল দুটোর ব্যাসার্ধকেই বোঝানো হয়। বুঝেছো? তাহলে চোঙের হচ্ছে মেন দুটো জিনিস, একটা হচ্ছে ব্যাসার্ধ, আর একটা কি, এই যে চোঙ, একে যদি আমি এখান থেকে এটা সোজা সোজা যদি মাপি, তাহলে এটা কি বলা হচ্ছে? চোঙের উচ্চতা। এটাকে আমরা ধরে নিচ্ছি এইচ হিসাবে, চোঙের ব্যাসার্ধ আর চোঙের উচ্চতা, ব্যাস এই কাজ। এবার দেখো চোঙের সমগ্র তল মানে কটা তল? 3টে তল। এবার যদি ভেঙে ভেঙে লিখি, তাহলে আমরা সমগ্র তলটা পাবো দুটো বক্র তলে, সরি দুটো সমতল, বৃত্তাকার সমতল। ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে এদের ক্ষেত্রফল কত হবে? প্রথমে দেখো ভেঙে ভেঙে লিখছি, সমতলের ক্ষেত্রফল, দাঁড়াও কি পড়তো কোথা থেকে, চোঙ বলছি বৃত্তাকার সমতলের ক্ষেত্রফল, দেখো ভেঙে ভেঙে লিখি, বৃত্তাকার সমতলের ক্ষেত্রফল। সমতলের ক্ষেত্রফল মানে সেটা বৃত্ত, বৃত্তাকার মানে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি? পাই আর স্কোয়ার। ভালো করে বুঝো, সমতলের ক্ষেত্রফল মানে একটা বললাম, পাই আর স্কোয়ার মানে একটা বৃত্ত, এরকম দুটো আছে, তাহলে কি লিখলাম? দুটি বৃত্তাকার সমতলের ক্ষেত্রফল মানে কি হয়ে গেল? টু, একটা গুণ হয়ে গেল, 2 পাই আর স্কোয়ার হয়েছে। আচ্ছা, হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল। ঠিক আছে, বক্রতলের মধ্যে দেখো একটা জিনিস যদি লক্ষ্য করি, এখানেও কি আছে? ছোট ছোট বৃত্ত আছে। এবার এতগুলো বৃত্ত যদি যোগ করি, তার মানে কি বৃত্তের পরিসীমাটা যোগ হচ্ছে। দেখো বৃত্তের পরিসীমা কি?
বৃত্তের পরিধি কত পাই আর স্কয়ার। ভালো করে বোঝো, যদি আমি বক্রতল বরাবর যদি আমি ধরো এটা চোখ, তাহলে বক্রতল বরাবর যদি আমি সুতো বেজিয়ে নিই, তাহলে সেই সুতোটা আমার যতটা অংশ কভার করছে সেটা হলো ক্ষেত্রফল। তার মানে কি ছোট ছোট বৃত্তের পরিধি, বুঝেছো, ছোট ছোট বৃত্তের পরিধি। তাহলে বৃত্তের ক্ষেত্রফল কি পাই আর স্কয়ার হচ্ছে বৃত্তের পরিধি। মানে এখানে দেখো অনেকগুলো ছোট ছোট বৃত্ত আছে, সবার পরিধিগুলো যদি যোগ করি আমরা তাহলে তো ক্ষেত্রফলটা পাবো, বুঝেছো। যদি সবার পরিধিগুলো যোগ করি, কতটা পর্যন্ত আছে পরিধিটা, এই উচ্চতা পর্যন্ত, এই উচ্চতাটা কত, এইচ, তো তাহলে পাই আর স্কয়ার এইচ, বুঝেছো। বক্রতলের ক্ষেত্রফলটা কত, পাই আর স্কয়ার এইচ। দুটো সমতলের ক্ষেত্রফল, একটা সমতলের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার, দুটোর জন্য 2 পাই আর স্কয়ার। আর বক্রতল হচ্ছে কি, সেখানে দেখো বৃত্তের পরিধি এই উচ্চতা পর্যন্ত যদি লিখে দিই তাহলে কি হবে, বক্রতলের ক্ষেত্রফলটা পেয়ে যাবো। বৃত্তের পরিধি হচ্ছে কত, কি লিখলাম, বৃত্তের পরিধি কত, 2 পাই আর এইচ, বুঝেছো। পাই আর স্কয়ার ক্ষেত্রফল বলছি, বৃত্তের পরিধি ইন্টু উচ্চতা। বৃত্তের পরিধি কত, 2 পাই আর ইন্টু এইচ, তাহলে 2 পাই আর এইচ বক্রতলের ক্ষেত্রফল। এবার যদি বলে আমাকে কথাটা সমগ্র তলের, আমরা আগের গুলোতে পড়েছি সমগ্র তলের ক্ষেত্রফল, সেখানে প্রত্যেকটা জায়গায় দেখেছি যে 6টা তল কি রকম ভেঙে ভেঙে দেখিয়েছিলাম, ঠিক আছে। তাহলে এখানেও সেইভাবে যে দুটো সমতলগুলোর ক্ষেত্রফল কি, বক্রতলগুলোর ক্ষেত্রফল কি, দিয়ে আমাদের সমগ্রতল মানে সবগুলোর যোগ, মানে দুটো বক্রতলের ক্ষেত্রফল 2 পাই আর স্কয়ার, আর সরি দুটো সমতলের ক্ষেত্রফল 2 পাই আর স্কয়ার, আর একটা বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 2 পাই আর এইচ। বুঝে গেছে? বলো কি সমস্যা, হ্যাঁ। অন্যরকম দেওয়া আছে, অন্যরকম যাচ্ছে, আগে এটুকু বুঝতে পেরেছো। সমগ্রতল মানে কি, দুটো বৃত্তাকার সমতল আর একটা বক্রতল যোগ করেছি। এইবার একটা জিনিস দেখো যে অন্যরকমটা দেওয়া আছে, দুটোতেই দেখো 2 আছে, দুটোতেই পাই আছে, দুটোতে থেকে একটা করে আর পাবো, 2 পাই আর কমন গেল, আর প্লাস এইচ, বুঝে গেছে। এটা সূত্রটাকে সাজিয়ে লেখা, বুঝতে পেরেছো। তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল কি হচ্ছে, 2 পাই আর ইন্টু আর প্লাস এইচ, ঠিক আছে। হয়েছে, সমগ্রতলের ক্ষেত্রফল আমরা পেয়ে গেছি। এবার আসছে আমাদের আয়তন। আমি আর একক গুলো লিখছি না, ক্ষেত্রফলের একক হচ্ছে কি আমাদের বর্গ, তাই তো, বর্গ একক। আর আয়তনের একক হচ্ছে ঘন একক। এবার দেখো আয়তনটা বোঝার জন্য কি হবে, সমগ্রতল বক্রতলের ক্ষেত্রফল কি ছিল, পরিধিগুলো এই উচ্চতা পর্যন্ত, আর আয়তনটা হচ্ছে ক্ষেত্রফলটা এই উচ্চতা পর্যন্ত। কি বললাম, বক্রতলের ক্ষেত্রফলটা হচ্ছে পরিধি এই উচ্চতা পর্যন্ত, বৃত্তের পরিধি এই উচ্চতা পর্যন্ত, মানে 2 পাই আর হচ্ছে বৃত্তের পরিধি ইন্টু এইচ। আর আয়তন হচ্ছে কি বৃত্তের যে ক্ষেত্রফল, মানে পাই আর স্কয়ার কতদূর পর্যন্ত, এই উচ্চতা পর্যন্ত, তাহলে আয়তন হচ্ছে পাই আর স্কয়ার এইচ, বুঝেছো। বৃত্তের পরিধি উচ্চতা পর্যন্ত, মানে আয়তনের একটা ফর্মুলা বলা হয় যেটা হচ্ছে ভূমির
ক্ষেত্রফল ইন্টু উচ্চতা, বুঝেছো? আয়তনের একটা কথা লিখে রাখো, আয়তন এই যে আয়তন হচ্ছে তোমার আয়ত ঘনক ঘনকার চোঙের ক্ষেত্রে, বুঝেছো? আয়ত ঘনক ঘনকার চোঙের ক্ষেত্রে আয়তনের আরেকটা ইয়ে লিখে রাখো, আয়তন হচ্ছে ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। কোন কোন জায়গায় আয়ত ঘনক ঘনকার চোঙের যদি ভূমির ক্ষেত্রফল দেওয়া থাকে আর উচ্চতা দেওয়া থাকে, আয়তন বের করতে পারে, তখন ভূমির ক্ষেত্রফলের সাথে উচ্চতাটা গুণ করে দিলে আয়তনটা পেয়ে যাবো, বুঝেছো? ভূমি মানে কি? বৃত্ত, তাহলে বৃত্তের ক্ষেত্রফল কি? পাই আর স্কোয়ার, তার সাথে উচ্চতা। আয়তনটাকে আরেকভাবে লেখা যায় ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। এটা একমাত্র এই তিনটে ঘনবস্তুর জন্যই কাজে লাগে। ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা, আয়তন মানে হচ্ছে ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। বাকিগুলো যদি ভেঙে ভেঙে দেখো তাহলে বুঝতে পারবে। আয়তন হচ্ছে ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা, বোঝা গেছে? যা সূত্র ছিল বুঝিয়ে দিলাম, চোঙের যা সূত্র ছিল বুঝিয়ে দিলাম। চোঙ আর হচ্ছে শঙ্কু আর গোলক, এই তিনটে আছে। এবার সূত্রটাতে মনে হয় ফাঁপা চোঙের ব্যাপারও কিছু আছে, তাই তো? এবার সূত্রগুলো নিজের পছন্দ অনুযায়ী সাজাতে পারবে। কি রকম? ধরো এই যে ঘন বস্তুটা, এর একটা তল নেই, বৃত্তাকার একটা তল হয়তো নেই, বা উপরে কোনো একটা জলের এরকম ড্রাম আছে যার উপরে ঢাকনাটা নেই, তাহলে তার সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে? তখন তো একটা বৃত্তাকার তল বাদ চলে যাবে। তখন কি হবে? এটা 2 পাই আর স্কোয়ার না হয়ে কি হবে? পাই আর স্কোয়ার প্লাস 2 পাই আর এইচ, বুঝেছো? পাই আর স্কোয়ার না হয়ে গিয়ে 2 পাই আর স্কোয়ার প্লাস 2 পাই আর এইচ। তো ভালো করে বুঝে নাও, যদি কোনো একটা, এটা তো ঘনবস্তু, আমি দুদিকটাই দেখালাম যে দুদিকটাই যদি দুমুখ যদি বন্ধ থাকে, এবার যদি এক মুখ খোলা হয় তাহলে কি হবে? সেই একটা মুখের ক্ষেত্রফলটা বাদ দিয়ে দেবো, মানে একটা পাই আর স্কোয়ার বাদ চলে যাবে, সমগ্র দলের ক্ষেত্রফল থেকে একটা পাই আর স্কোয়ার বাদ চলে যাবে। তাহলে 2 পাই আর স্কোয়ারটা হয়ে গেল কি? পাই আর স্কোয়ার প্লাস 2 পাই আর এইচ। ওই জন্য ওটা ভেঙে বোঝালাম, তাহলে নিজেরা তোমাদের ক্যালকুলেশন করতে সুবিধা, মানে যে কোনো জায়গায় তুমি সূত্রটা বের করতে পারবে ভেঙে ভেঙে, যেমনটি বলবে সেইভাবে সেটি বাদ দিয়ে দেবে। পুরোটা দিয়েছি, বা যা যা নেই সেগুলো বাদ দিয়ে দেবো, সেটা কোনটা কি সেটা ওই জন্য ভেঙে ভেঙে বলেছি, বুঝেছো? এবার যদি কোনো একটা পাইপ হয় যার দুটো মুখেই খোলা, তার মানে তার সমগ্র তল মানে কি বলবো? যদি বস্তুটা পাইপ বলে দেয়, সবসময় এটা বলে দেবে না, বলে দিল একটি তোমার পাইপের সমগ্র তলের ক্ষেত্রফল, তখন কিন্তু এই সূত্রটা কাজে লাগানো হবে না। তখন তোমাকে মাথায় রাখতে হবে যে পাইপ মানে কি? তার দুটো মুখেই খোলা, মানে পাইপের সমগ্র তলের ক্ষেত্রফল জানতে চেয়েছে, মানে পাইপের বক্রতলের ক্ষেত্রফল, বুঝেছো? এবার পাইপ যদি হয়, সেখানে যদি পাইপটা পুরো হয়, বহুত কিছু ব্যাপার আছে, সেটা পরে প্রবলেম করতে গিয়ে বুঝবো, এত কিছু একবারে বলছি না। চোঙের জাস্ট নিজের চোঙ, মানে দুটো মুখ বন্ধ এই ধরনের চোঙ, আর যদি একটা মুখ খোলা থাকে সেই জন্য সেক্ষেত্রে 2 পাই আর স্কোয়ারটা হয়ে যাবে পাই আর স্কোয়ার, ব্যাস এইটুকু বুঝে গেছো। এবার একটু বাড়িতে চেষ্টা করতে পারো, একটি লম্ব বৃত্তাকার চোঙের ভূমির পরিধি, মানে একটা বৃত্তের পরিধি বলে দিয়েছে, সেখান থেকে আমরা কি পেয়ে যাবো? চোঙের পিডিএফটা খোলো, চোঙের পিডিএফটা খোলো, বাড়িতে নিজেরা এই সূত্র ধরে ধরে করতে পারবে, যেমন আগের মতো করেছি সেইভাবে। এক, শুধু প্রবলেম গুলো একটু করে বলে দিচ্ছি ধরিয়ে দেওয়ার জন্য। যে একটি লম্ব বৃত্তাকার চোঙ যার চোঙটা, বুঝেছো? লম্ব বৃত্তাকার চোঙের ভূমির পরিধি, ভূমি মানে কি? বৃত্ত, তাহলে ভূমি মানে কি? ভূমির পরিধি মানে কি? 2 পাই আর 2 পাই আর সমান হচ্ছে 6 পাই বলে দিয়েছে, ভূমির পরিধি সমান বলে দিয়েছে 6 পাই, বুঝেছো? ভূমি মানে কি? বৃত্ত, তাহলে বৃত্তের পরিধি 2 পাই আর সমান 6 পাই, সেখান থেকে ক্যালকুলেশন করলে আর এর মানটা পেয়ে যাবে। আর চোঙের উচ্চতা আর ভূমির ব্যাস সমান, তাহলে আর হচ্ছে ব্যাসার্ধ, তার দ্বিগুণ হচ্ছে ব্যাস,
ব্যাস যা ভূমি ও উচ্চতাও তা। বুঝেছো? দেখো এখানে বলা আছে, এই মেয়ে গালিয়েছে আলাদা, এটাতে তো নেই, এটাতে নেই। এক একটা দেখে নাও, 2 পাই আর সমান বলা আছে 6 পাই। তাহলে এখান থেকে আমরা আর এর মান বের করতে পারবো তো, শর্ত কাজে লাগিয়ে। আর এর মান কত হলো? 3। ভাষাটা পড়ে পড়ে বুঝে ওই আগের টাইপটাই। হ্যাঁ, এবার কথাটা কি বলেছি, ভূমির ব্যাস, তাহলে আর কি ব্যাসার্ধ তো, তাহলে ব্যাস কত হবে? 2 × 3 মানে 6। এটা হচ্ছে কি ব্যাস, ব্যাস 6, ব্যাসার্ধ 8 মানে ব্যাসার্ধ 3। এবার কি বলেছে, ব্যাস আর উচ্চতা সমান, তাহলে ব্যাস যদি 6 হয় উচ্চতাও কত হবে? 6। তাহলে উচ্চতা 6 আর ব্যাসার্ধ হচ্ছে, না উচ্চতা 6 আর ব্যাসার্ধ হচ্ছে 3। এইটা নিয়ে কাজ আমার। চোখে কি বলেছিলাম, ব্যাসার্ধ আর উচ্চতা, উচ্চতার জন্য একটা সম্পর্ক বলে দিয়েছি যে ব্যাসার্ধের দ্বিগুণ। বুঝেছো? মানে ব্যাসের সমান আর কি, ব্যাস ব্যাসার্ধের দ্বিগুণ। তাহলে উচ্চতা পেয়ে গেলাম। চোঙটি কত ঘন সেমি জল ধরে? চোঙের আয়তন মানে পাই আর স্কোয়ার। এইচ পায়ের মান 22/7, আর এর মান 3 আর এইচ এর মান 6। এই তো কাজ, পড়ে পড়ে বুঝে বুঝে একটু করার চেষ্টা করবে। প্রসিডিওরটা আমরা ঘনক আয়ত ঘনক করতে পেয়েছি, বাকি চোঙটা করে নেবে একটু, তারপর বাকি নেক্সট দিন চোঙটা বলবো। চেষ্টা করলে অনেকগুলোই করতে পারবে, সূত্র বলে দিয়েছি এবং কিভাবে করতে হবে সেটা আমরা আয়ত ঘনক এবং ঘনক থেকে অনেকটা আন্দাজ করতে পেরেছি। বুঝেছো? তাহলে কিনে দেবো? হ্যাঁ, হবে। ওটা কিসের পেন্সিল? আর পেন দেবো বলো, ইউকট না খুলে কাজ। বাকি যা যা হয়েছে বাড়িতে প্র্যাকটিস করো। বুঝেছো? সামনেই তো পরীক্ষা, যেটুকু হয়েছে ভালো করে প্র্যাকটিস করো, যেন সেইগুলোর থেকে করে আসতে পারো। তারপর পরীক্ষা পর্যন্ত আরো অনেকগুলো ক্লাস পাবে। ওভারভিউ ছিল আর কি। ডাস্টার একটা জিনিস আছে বুঝছো, মানে ক্লথ ডাস্টার।